আগামী বছরেই শেষ হচ্ছে ফারাক্কা চুক্তির মেয়াদ। নবায়নের পক্ষে বিশেষজ্ঞরা বিগত দিনে তিক্ত অভিজ্ঞতা মাথায় রাখার পরামর্শ। বিশ্ব শরণার্থী দিবস আজ। রোহিঙ্গাদের নিয়ে বিপাকে বাংলাদেশ। দফায় দফায় আলোচনা হলেও প্রত্যাবাসনে নেই অগ্রগতি। সরবরাহে ঘাটতি না থাকলেও চড়া রাজধানীর সবজির বাজার। মাছের দামও আকাশ ছোঁয়া। বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চান ভোক্তারা। এবং অষ্টম দিনের মতো অব্যাহত ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। মরছে মানুষ, বাড়ছে ক্ষতি। সাম্রাজ্যবাদী শক্তির পতন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। 50 বছরের ক্ষয়ক্ষতির বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত সামনে রেখে ফারাক্কা চুক্তি নবায়নের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও গবেষকরা। তারা বলেন, ভারত কখনো চুক্তি অনুসারে পানি দেয়নি, সুতরাং ভবিষ্যতের যে কোনো পদক্ষেপে পূর্বে তিক্ত অভিজ্ঞতা মাথায় রাখতে হবে। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের সহায়তায় উৎসব ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আছে। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও কলকাতা বন্দরের নাব্য বৃদ্ধির কারণ দেখিয়ে 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধের সব ফিডার চালু করে ভারত। এরপর পেরিয়েছে 50 বছর, হয়েছে ফারাক্কা চুক্তি, কিন্তু পানির ন্যায্য হিসাব বুঝে পেতে নানা কাঠখড় পোহাতে হচ্ছে বাংলাদেশকে। প্রতি সেকেন্ডে 1,20,000 কিউসেক পানির বিপরীতে বাংলাদেশ পাচ্ছে মাত্র 50,000 কিউসেক। শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে নেয় ভারত, যার প্রভাবে পদ্মায় জেগেছে চর। শুকিয়ে মৃত প্রায় পদ্মার উৎস থেকে সৃষ্ট বেশ কয়েকটি নদ নদী। এতে করে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে বাংলাদেশ। খরালির সময় তো তখন তো খরা, তখন তো পানিই থাকে না, তখন আমরা আবাদ করা পারতেছি না। যখন এই যে পানির দরকার তখন আমরা পানি পাই না, আর বন্যার সময় প্রচুর বন্যা হয়, তাতে আমাদের আবাদের খুব ক্ষতি হয়। এখন তো বন্যার পানি টানি ছাড়িয়ে দিছে, আমরা কিভাবে চলবো? ফারাক্কার কারণে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পে পানি ঘাটতি। এতে ব্যাহত হচ্ছে 65% এলাকার সেচ কার্যক্রম। উজানের স্বাদু পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। ডাটা এক্সচেঞ্জ, এটা কিন্তু আমরা পাওয়ার চুক্তির একটা শর্ত, এটা আমরা পাচ্ছি না। ফলে আমাদের দেশে হঠাৎ করেই ফ্লাশ ফ্লাড হচ্ছে, কিংবা হঠাৎ করেই বড় ধরনের ফ্লাড হয়ে যাচ্ছে। আর ড্রাই সিজনে পানি পাচ্ছি না। কিন্তু ড্রাই সিজনেও পানি দেওয়ার কথা ছিল, কিন্তু ওনাদের স্বার্থের কারণে ওই পানিটা ওনাদের কাজে ব্যবহার করছে। পরিবেশবিদরা বলছেন, ফারাক্কা বাঁধের কারণে দেশের নদীতে পানি কম। নদী মেরে ফেলার এমন চেষ্টাকে প্রকৃতি বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন তারা। যখন পানি স্বল্পতা তৈরি হয় তখন ফারাক্কা এবং নিচের দিকে প্রায় 20টিরও বেশি জেলা এই খরাময়তার দিকে থাকে, অর্থাৎ এই অঞ্চলের নদীগুলো শুকিয়ে যায়। ফলে নদী বর্ধিত যেই অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষের জীবিকা, বায়োডাইভার্সিটি, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ধরনের প্রবলেমগুলো আছে, যে ধরনের ডাটাগুলো আছে, কি ক্ষতির সম্মুখীন হয়েছি, এইগুলোকে হাইলাইট করে আমাদের ডিপ্লোমেসিতে নিয়ে আসা, যে গত 50 বছর চুক্তি থাকার পরেও এই ক্ষতিগুলো হয়েছে। এগ্রিকালচারাল সেক্টরে এটা হয়েছে, আমাদের নৌ পরিবহন কিংবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা হয়েছে। ভারত একতরফাভাবে পানি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ ক্রমাগত বিপদে পড়ছে বলেও জানান এই 2 বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। 2 দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও অগ্রগতি নেই প্রত্যাবাসনে। অন্যদিকে রোহিঙ্গারাও করছে মানবেতর জীবনযাপন। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব, নিরাপত্তা এবং ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান তারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিজ দেশের সেনাবাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি এসেছে 2017 সালে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে বসবাস করছেন তারা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করছে সরকার। মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজনকেও। তবে নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা। উখিয়া টেকনাফে স্থানীয়দের চেয়ে এখন রোহিঙ্গারাই সংখ্যাগরিষ্ঠ, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। উখিয়া টেকনাফে প্রায় 5 লক্ষ লোক, কিন্তু রোহিঙ্গা হচ্ছে 12 লক্ষ। তাহলে আমাদের 2 গুণের চাইতে আরো অধিক তারা যে কোনো মুহূর্তে আমাদের উপরে ক্ষিপ্ত হবে। রোহিঙ্গাদের সম্মানের সাথে প্রত্যাবাসন করতে সরকার কাজ করছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। যারা মিয়ানমার থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে প্রত্যাবাসন করতে চাই, এবং সেই নিরিখে আমাদের সরকারের সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করছে। আমরা বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইলেটারালি এবং ট্রাইলেটারালি মিয়ানমারের সাথে এবং অন্য তৃতীয় দেশের সাথেও এঙ্গেজড রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত 1,80,000 জনকে নিজেদের নাগরিক হিসেবে চূড়ান্ত করেছে মিয়ানমার। তাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো শুরু হয়নি সেই কার্যক্রম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সরবরাহে ঘাটতি না থাকলেও রাজধানীর বাজারে চড়া সবজির দাম। বরাবরের মতোই আকাশ ছোঁয়া মাছের দাম। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000-এ, তবে ডজনে 10 টাকা কমেছে ডিমের দাম। এমন পরিস্থিতিতে বাজারে শক্ত নজরদারি চান ভোক্তারা। সপ্তাহের বাজার পরিস্থিতিতে থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদন। সবে তো গেল ঈদ, তারপর প্রকৃতি জুড়েই বৃষ্টি স্নাত আষাঢ়। এমন পরিস্থিতিতে নিত্য বাজারে বেড়ে গেছে সব পণ্যের দাম। কিন্তু এবারের বর্ষায় নিত্য পণ্যের বাজারে কতখানি প্রভাব ফেলেছে তার উত্তরই জানার চেষ্টা। প্রতি বর্ষায় কাঁচা মরিচের দাম 300 ছাড়িয়ে যায়, তবে এবারের চিত্র পুরোটাই ভিন্ন। প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা দরে। কাঁচা মরিচ আর শসা বাদে অন্য সব সবজির দাম বেড়েছে, তবে তুলনামূলক কম। অন্য সময় থাকে কাঁচা মরিচ 300-400 টাকা থাকে, তবে স্যার 100 টাকা এবার মরিচের দাম। অন্যবছর দেখে এই মোটামুটি আপনার কেজি 300-350 টাকা, এবছর 200-250 টাকা। শসা 50 টাকা 60 টাকা কেজি, কাঁচামরিচের দাম কমই আছে, 100 টাকা 120 টাকা। ডিমের সরবরাহেও ঘাটতি নেই, তাই গেল সপ্তাহ থেকে ডজনে অন্তত 10 টাকা কমেছে। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। এদিকে ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সোনালী মুরগির দাম। আগে থেকে সপ্তাহে অনেক বাড়তি দাম। ব্রয়লার মুরগি আগের দামই আছে, আর দেশিটা কমছে 30-40 টাকা, আর সোনালী কক 60 টাকা বাড়ছে। গত বছর যেমন দাম বাড়তি ছিল বৃষ্টির কারণে, এবার অনেক টাকা কম তুলনামূলক অনেক। যেমন এবার গেছে 120 টাকা 115 টাকা ডজন বিক্রি করতেছে, এরকম হয় না আগে কখনো। আর মাছের বাজার বরাবরের মতোই চড়া। বিশেষ করে ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। প্রতি কেজি বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 পর্যন্ত। যারা মাছ কিনে ক্রেতা, এরা আপনার খুব অবজেকশন দিতেছে মাছের দাম এত বেশি কেন। কেজি বিক্রি করছে আজকে আপনার হলো 2400, 2500, 2600। শোল মাছ 900 টাকা কেজি, 800 টাকা কেজি, টাকি মাছ 450 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, মাগুর মাছ 800 টাকা কেজি। বাজার নিয়ন্ত্রণে নজরদারি না থাকায় কোনো কারণ ছাড়াই বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন ক্রেতারা। বাজার মনে হয় একটু বাড়ছেই, ঈদের আগে বেশ কম ছিল। বিভিন্ন গ্রুপে রাজধানীর এবং দেশের বিভিন্ন জায়গার যে মার্কেটগুলো আছে ওইখানে যদি তারা টিম করে মনিটরগুলো করতে থাকে, তাহলে আমার মনে হয় বাজার দরটা নিয়ন্ত্রণে থাকবে। তবে গেল বর্ষা মৌসুমের তুলনায় এবারের দাম নিয়ে স্বস্তির কথাও জানান তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। রাতভর তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এদিকে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট 2 সপ্তাহ সময় নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে।
অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রাতভর তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা ও একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। জবাবে শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণে বীরশেবার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের আগাম সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে বলে জানা যায়। এতে শহরটির বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতির পাশাপাশি 5 জন আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এদিকে ইরানের হামলার আগে 2 সপ্তাহ সময় নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেনিন লেভিট জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প ইরানে হামলা চালাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইরানকে পারমাণবিক শক্তি অর্জনের সুযোগ না দিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকের পর এর সিদ্ধান্ত হয়। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার IRGCর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। যুদ্ধবাজ মনোবৃত্তির কারণে মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েল যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না বলেও মত দেন তারা। দেশ দুটি যুদ্ধের সামর্থ্য ও অস্ত্র পরীক্ষা নিরীক্ষার কৌশল হিসেবে আমেরিকা এই যুদ্ধ বাঁধিয়েছে বলে বিশ্লেষণ তাদের। এদিকে যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের ইঙ্গিত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রেজা খানের রিপোর্ট। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, চীন জানে মহাশক্তিগুলো যুদ্ধের কারণে ধ্বংস হয়। একই মত বাংলাদেশের সচেতন মানুষেরও। যুদ্ধের মনোবৃত্তি থেকে বেরিয়ে না এলে আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস অনিবার্য বলে মনে করেন তারা। যুদ্ধবাজাররা তো সবসময় ধ্বংস, যুদ্ধ মানে তো ধ্বংস। সব মুসলিম দেশগুলো যদি এগিয়ে আসে তাহলে ইরান একটু শক্তিশালী হবে। আমেরিকা এবং ইসরায়েল এটা ধ্বংস হবে একসময়। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ বড় সংঘাতে রূপ নেবে না বলে মনে করেন কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু সালেহ। এই যুদ্ধ কিছুই না, এই যুদ্ধ থাকবে এবং চলতে থাকবে। বিশাল আকার আয়োজনের হুমকি ধামকি গর্জনের মধ্যে চলছে, এটা বেশি দিন থাকবে না। সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্য সংকট জিয়ে রেখেছে বলেও মত দেন তিনি। আমেরিকা বা যারা অস্ত্র বিক্রি করে তারা দেখছে যে এই ইরানের কাছে কত রকমের বোমা আছে, কত রকমের বোমারু বিমান আছে, তার শক্তি কত এবং তারা কি ব্যবহার করেছে, এইটা একটু দেখা দরকার। এবং এটা দেখার জন্য রুশকে দিয়েছে ইসরায়েলকে। আর পারমাণবিক বোমার অজুহাতে যেভাবে ইরাককে ধ্বংস করা হয়েছিল, একই কায়দায় সাম্রাজ্যবাদী শক্তি ইরানকে নিঃশেষ করতে চায় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট লেখক নজমুল হক নান্নু। এই যে একটা অজুহাত যে ইরানে আণবিক বোমা আছে বা তারা আণবিক বোমা বানিয়ে ফেলেছে, কিন্তু পরমাণু শক্তি তো শুধুমাত্র আণবিক বোমা বানানোর জন্য নয়, আক্রমণ করে তছনছ করে ইরাকের হাজার হাজার বছরের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে সেখানে তারা কোথাও পরমাণু বোমা পায়নি। ইতিহাসের রায় অনুযায়ী সাম্রাজ্যবাদী শক্তির পতন অনিবার্য বলেও মত দেন তিনি। স্পার্টাকাসের সময় থেকে আমরা দেখে আসছি টিকে থাকেনি। ফরাসি বিপ্লব হয়েছে, সেখানে কি টিকে ছিল? ষোড়শই টিকে থাকেনি। পৃথিবীর ইতিহাসে হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, চিয়াং কাই শেক কেউ টিকে থাকতে পারেনি। সুতরাং আমরা আশা করি যে এরা কেউ টিকে থাকতে পারবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে মানুষের মাঝে। এদিকে RT-PCR মেশিন অচল থাকায় ও কিটের অভাবে শরীরে লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করাতে পারছেন না রংপুরের মানুষ। যদিও করোনা রোগীদের জন্য 10 শয্যার আইসোলেটেড ওয়ার্ড প্রস্তুত করে রেখেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন।
আবারও চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। দেশের অন্যান্য বিভাগের মতো একই পরিস্থিতি রংপুরেও। তবে করোনা পরীক্ষার জন্য রংপুর বিভাগের 3টি RT-PCR মেশিন থাকলেও তা অচল, এমনকি নেই কিটও। এই কারণে করা যাচ্ছে না করোনা পরীক্ষা। আসলে করোনা টেস্ট করার জন্য, বুঝছেন, তো এখানে এসে শুনতেছি তাদের কাছে কিট আসে নাই। কিট না আসলে কিভাবে টেস্ট করবো? রংপুর সিটি কর্পোরেশনে কিট আসলে অবশ্যই কাজটা ফলপ্রসূ হবে। রংপুর সিটি কর্পোরেশনে মানে করোনার কিট এখনো আসেনি, এটা আসলে আমাদের জন্য আরো বেশি সুবিধাজনক হবে। কাছে কিট এখনো আসি পৌঁছাই নেই, আমাদের স্টোরে নাই, কিন্তু ভ্যাকসিন আছে। কিট আসলে আমরা ভ্যাকসিনটা দেওয়া শুরু করব। সিটি কর্পোরেশনের চিকিৎসক জানান, কিট আসার পরেই নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু করা হবে। এবার র্যাপিড অ্যান্টিজেন কিট এখনো এসে পৌঁছায়নি, যার কারণে অনেক নগরবাসী উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন যে তারা কোথায় পরীক্ষা করাবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখনো তাদের পরীক্ষা করতে পারছি না। পরীক্ষার ব্যবস্থা না থাকলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার করোনা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। মেশিনটা আমাদের একটু ক্যালিব্রেশন করা লাগবে, সেটা আমরা শীঘ্রই এটা করে আমরা RT-PCR এর মাধ্যমেও সেই টেস্টটা শুরু করতে পারবো। আর রোগীদের ভর্তির জন্য আমরা অলরেডি একটি কোভিড করোনা তৈরি করেছি, কমপ্লেক্সের মতো, যেখানে বেশ কিছু কোভিড রোগী পুরুষ মহিলা থাকতে পারবে। স্বাস্থ্য বিভাগের রংপুরের উপপরিচালক জানান, অচল পড়ে থাকা RT-PCR মেশিন 3টি সচল করার চেষ্টা চলছে। এছাড়া রংপুর বিভাগের জেলায় জেলায় কিট পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। মেশিনগুলো দীর্ঘদিন ব্যবহার হয়নি, মেশিনগুলো চালু করতে গেলে এগুলোকে ক্যালিব্রেট করতে হয়, ক্যালিব্রেটের কাজক্রম চলছে, এটা একটু সময় লাগে। করোনার সংক্রমণ আরও বাড়ার আগেই কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবে বলে আশা রংপুরের মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে দক্ষিণে জেলা বরিশালে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশাল বিভাগে এবছর ডেঙ্গুতে 8 জন প্রাণ হারিয়েছে। এর বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন রিফাত রহমান জেসি। চলতি বছরের শুরু থেকে 17 জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 2694 জন। ইতিমধ্যে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 2288 জন রোগী। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে 388 জন। এর মধ্যে বরগুনা জেলায় আক্রান্তের সংখ্যা 1685 জন। প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তাররা, কিন্তু তা মনে হয় না যে পর্যাপ্ত। আমাদের বরগুনার অবস্থা এরকম যে যদি প্রত্যেক ঘরে যদি যাওয়া যায়, যে 5 জন সদস্যের মধ্যে প্রত্যেক ঘর থেকেই পাওয়া যাবে যে 2-3 জন করে অসুস্থ। বরিশাল বিভাগের সব জেলা থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সবচেয়ে রোগী আসে ডেঙ্গু শনাক্ত রোগী। আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল। বরিশালে ডেঙ্গু পরিস্থিতি, রোগীর সংখ্যা অনেক বেশি। সরকারের পক্ষ থেকে আমরা কাজ করতেছি, তো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেটা কন্ট্রোল করার মতো স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। ডেঙ্গু সহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে 11তম দিনেও দেশে ফিরেছেন হাজিরা। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে হজ যাত্রী নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে একাধিক ফ্লাইট। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে ফেরা হাজিরাও হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন। এবছর বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 87,100 জন হজ পালনে সৌদি যান। আর হজ শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় 38,000 হাজি। এবছর হজ ম্যানেজমেন্ট সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ম্যানেজমেন্ট দুইটা মিলেই খুব চমৎকার ছিল। ইনশাআল্লাহ ভালোভাবে ফিরছি, ইনশাআল্লাহ সমস্যা হয় নাই। আল্লাহ দরবারে আল্লাহ খুব ভালোভাবে, আলহামদুলিল্লাহ ভালো ছিল আগের তুলনায় যা ছিল, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এবার হজ অনেক সুন্দর হয়েছে। সারা দেশবাসীর জন্য দোয়া করা হয়েছে, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করা হয়েছে। প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যাতে আমাদের বিগত দিনের সকল পাপগুলি মোচন করে দেন। যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ যে জান্নাতবাসী করে এবং আমাদের হজ যেন আল্লাহ কবুল করে নেন।
শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী বছরেই শেষ হচ্ছে ফারাক্কা চুক্তির মেয়াদ। নবায়নের পক্ষে বিশেষজ্ঞরা বিগত দিনে তিক্ত অভিজ্ঞতা মাথায় রাখার পরামর্শ। বিশ্ব শরণার্থী দিবস আজ। রোহিঙ্গাদের নিয়ে বিপাকে বাংলাদেশ, দফায় দফায় আলোচনা হলেও প্রত্যাবাসনে নেই অগ্রগতি। সরবরাহে ঘাটতি না থাকলেও চড়া রাজধানীর সবজির বাজার, মাছের দামও আকাশ ছোঁয়া, বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চান ভোক্তারা। এবং অষ্টম দিনের মতো অব্যাহত ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, মরছে মানুষ, বাড়ছে ক্ষতি। সাম্রাজ্যবাদী শক্তির পতন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।